সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা অলরেডি গণিত শেষ করেছি, তো আমরা শুরু করব বৃত্ত দিয়ে। তো উচ্চতর গণিত প্রথম পত্রে যে বৃত্ত অধ্যায়টি রয়েছে তার আগের একটি অধ্যায়, সেটা হচ্ছে সরলরেখা। তো সরলরেখা সম্পর্কে তোমরা অলরেডি আশা করি আমার মতে ভিডিও পাওয়া শুরু করেছো, এবং তোমরা সবাই হয়তো অলরেডি সরলরেখার বিভিন্ন জিনিস যে থিওরিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সম্মুখ অবগত আছো। আমাদের বৃত্তে সরলরেখার কিছু থিওরি কাজে লাগবে। যেমন আমরা যদি বলি একটি সরলরেখার উপরে লম্ব একটি সরলরেখা হবে, সেই সরলরেখা কিভাবে সমীকরণ নির্ণয় করব, কিংবা এটি সরলরেখার সমান্তরাল সরলরেখা কিভাবে নির্ণয় করব, কিংবা দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে অন্য একটি সরলরেখা যায়, এমন কিছু যে সমীকরণগুলো তোমরা ডেভেলপ করেছো সরলরেখা অধ্যায়গুলোতে, সেগুলোর কিছু বেসিক টাইপ আমাদের এই বৃত্ততে কাজে লাগবে আমাদের বৃত্তের ম্যাথগুলো সলভ করার জন্য। তো আমরা পর্যায়ক্রমে দেখব। তো আমরা বৃত্ত দিয়ে শুরু করছি। তো প্রথমে আমরা বৃত্তের সংজ্ঞা দেখে নিব, যে এখানে বলা আছে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেটকে বৃত্ত বলে। তাহলে কি বললাম, যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেটকে বৃত্ত বলে, এবং এর মধ্যে আমাদের যে নির্দিষ্ট বিন্দুটা ইন্ডিকেট করতেছি আমরা, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হবে যে কোনো একটা বৃত্তের কেন্দ্র বা সেন্টার বলা হবে। তো আমরা যদি হচ্ছে এটাকে সেন্টার বলি, তাহলে সেক্ষেত্রে এই যে একটা নির্দিষ্ট সমদূরবর্তী যে কথাটা বলা আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সকল বিন্দুর দূরত্ব সমান, তাহলে সেই দূরত্বটাকে বলা হবে হচ্ছে নির্দিষ্ট দূরত্বটাকে বলা হবে রেডিয়াস বা ব্যাসার্ধ। তো এটা তোমরা হচ্ছে অনেকেই হচ্ছে 2 বা 3 থেকে আলটিমেটলি হয়তো শিখে এসেছো, তারপরও যেহেতু বৃত্ত হতে শুরু করা এই জন্য হচ্ছে বলা। তো এখানে যে জিনিসটা মনে রাখা প্রয়োজন আমাদের, যে বৃত্তটা হচ্ছে একটা সঞ্চার পথ। তোমরা যখন নর্মাল সেন্সে চিন্তা করবে তখন হচ্ছে বৃত্ত একটা গোলাকার কোনো একটি বস্তু বা গোলাকার কোনো একটা কিছুই আমাদের মাথায় চলে আসে আর কি। কিন্তু এর ভিতরে যে ফিজিক্স, এর ভিতরে যে ম্যাথ যেটা লুকিয়ে আছে, সেই জিনিসটা হচ্ছে যে এই যে কথাটা, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, সেই বিন্দু থেকে আমরা আসলে সঞ্চারপথ নির্ণয় করতেছি এখানে। তাহলে আমি ধরে নিলাম আমার যে সেই নির্দিষ্ট পয়েন্টটা, সেটা হচ্ছে এই আমার লাল দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে আমাদের হচ্ছে নির্দিষ্ট বিন্দুটা। তো এখন আমাদের যে হচ্ছে এই যে আমাদের যে প্রত্যেকটা বিন্দু এদিকে যাচ্ছে, প্রত্যেকটা বিন্দু দিকে হচ্ছে ঘূর্ণায়মান হচ্ছে, আমাদের যে ডটগুলো রয়েছে আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের সেই একটা নির্দিষ্ট পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা কিন্তু গতিশীল পয়েন্ট, অর্থাৎ এটা যেহেতু একটা ভেরিয়েবল পয়েন্ট, এটা নির্দিষ্ট দূরত্বে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে কিন্তু চারদিকে ঘুরতে থাকবে, একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চারদিকে ঘুরতে থাকবে, এবং ঘোরার ফলে এই যে আমাদের নির্দিষ্ট যে দূরত্বটা হবে, সেই প্রত্যেকটা দূরত্বই কিন্তু আমাদের হচ্ছে সমান দূরত্ব হতে হবে। এটা ছিল বৃত্তের জন্য প্রযোজ্য। কিন্তু যদি উপবৃত্ত, অধিবৃত্ত বা কিংবা আলটিমেটলি হচ্ছে অন্য কিছু হয়, তাহলে কিন্তু অন্য সূত্র প্রযোজ্য হবে, যেটা তোমরা অলরেডি কোন অধ্যায়ে দেখে এসেছো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে বৃত্তটা হবে, সেই বৃত্তটার একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে এবং তার একটি নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে। তাহলে আমাদের এই নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে আমাদের সেই কেন্দ্র নির্দেশ করতেছে, এবং এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্দেশ করতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা বৃত্ত হওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ লাগবে, সেই ব্যাসার্ধটা অবশ্যই গ্রেটার দেন 1 হইতে হবে, যদি সেটা কোনো একটা বাস্তব বৃত্ত হয়। আমরা কিছুদিন পরে বা 2-1 লেকচার পরে আমরা জানতে পারবো, যদি আমাদের বৃত্তের যে ব্যাসার্ধ থাকে সেই আরটা তিনটার কেস হতে পারে। একটা হচ্ছে r ইজ ইকুয়াল টু 0, r ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, এবং r ইজ লেস দেন ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা যদি এখানে দেখি আমাদের বৃত্তের ব্যাসার্ধ যদি 1 অপেক্ষা বড় হয়, যেটা হচ্ছে এখানে কোনো একটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, যদি আমি এটাকে 1 ধরি তাও কিন্তু আমাদের ব্যাসার্ধটা কিন্তু 1 অপেক্ষা বড় নির্দেশ করছে অলমোস্ট। যদি আমরা এটাকে 1 ধরি, তারপর আলটিমেটলি আমাদের 1 নির্দেশ করতেছে আমাদের বৃত্তের ব্যাসার্ধটা। তাহলে যে সকল বৃত্তের ব্যাসার্ধ গ্রেটার দেন 1, সেগুলোকে বলা হয় হচ্ছে বাস্তব বৃত্ত। আমরা এগুলো নিয়ে আরো ডিটেলসে সামনের দিকে জানবো। তাহলে যেটা হচ্ছে r এর মান 1, সেটা r এর মান যেটা হচ্ছে 1 থেকে বড়, সেটাকে বলা হবে বাস্তব বৃত্ত। এবং r এর মান যদি হচ্ছে 0 হয়, অর্থাৎ কোনো একটা বৃত্তের যদি r এর মান যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র যে 1 অপেক্ষা বড় হতে হবে তা না, r এর মানটা হচ্ছে 0 অপেক্ষা বড় হলেই কিন্তু আমাদের হচ্ছে বাস্তব বৃত্ত নির্দেশ করবে। এবং r এর মানটা যদি 0 হয়, অর্থাৎ কোনো একটা বৃত্ত যে বৃত্তের কিন্তু কোনো ব্যাসার্ধ নাই, অর্থাৎ বৃত্তটা যদি এমন হয়, আমাদের বৃত্তটা হচ্ছে এত বড় ছিল, সেটাকে হচ্ছে দুঃখিত, আমাদের বৃত্তটা এত বড় ছিল, সেটাকে আলটিমেটলি ছোট করলাম, আমরা ব্যাসার্ধ কমাচ্ছি কমে এমন করলাম যে আমাদের যে ব্যাসার্ধটা সেটা 0 হয়ে গেল। যখন আমাদের ব্যাসার্ধটা 0 হয়ে গেল, তখন আমাদেরও কিন্তু হচ্ছে আপাত দৃষ্টিতে একটা পয়েন্ট দেখবো আমরা, যেহেতু কেন্দ্রটা থাকবে শুধুমাত্র, কিন্তু সেই পয়েন্টটা কিন্তু কোনো বৃত্ত নির্দেশ করছে না আপাত দৃষ্টিতে, কিন্তু তারপরও থিওরিটিক্যালি আমাদের এখানে ব্যাসার্ধটা 0 হচ্ছে, এবং তাই আমরা এই 0 ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটি বৃত্তকে আমরা বলবো হচ্ছে বিন্দু বৃত্ত। তাহলে যে ব্যাসার্ধের ব্যাসার্ধ হচ্ছে, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 0, সেটাকে বলা হবে হচ্ছে বিন্দু বৃত্ত। আর যে
যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 0 থেকে বড় সেটাকে বলবো হচ্ছে বাস্তব বৃত্ত। তাহলে এমন যদি কিছু একটা হয় যে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ কমছে, এটা যদি আমাদের সেন্টার হয়, ব্যাসার্ধ কমছে কমছে একটা পর্যায়ে গিয়ে ব্যাসার্ধটা 0 হয়ে গেল, এবং পরবর্তী দিকে তাহলে কি হবে, সে আসলে আমাদের যে এইটা আমরা যদি এদিকে যদি পজিটিভ ধরি, তাহলে সেক্ষেত্রে সে যখন পজিটিভ থেকে কমতে কমতে 0 হয়ে গেল, কিন্তু একটা পর্যায়ে তার দূরত্বটা থিওরিটিক্যালি আমাদের 0 থেকে ছোট হওয়া পসিবল। অর্থাৎ আমাদের ব্যাসার্ধটা অবশ্যই 0 থেকে ছোট হওয়া তখনই পসিবল যেটা আমরা থিওরিটিক্যালি চিন্তা করি, কিন্তু আমরা বাস্তবে এমন কোনো অস্তিত্ব দেখতে পাই না। অর্থাৎ কোনো একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমি যদি বলি r ইজ ইকুয়াল টু -5, তাহলে এই যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা আমরা কখনো ফিল করতে পারি না বা আমরা হচ্ছে দেখতে পারি না। তাহলে সেক্ষেত্রে এই ধরনের বৃত্ত যেহেতু বাস্তবে এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই আমরা এগুলোকে নাম দিচ্ছি অবাস্তব বৃত্ত। তাহলে সেক্ষেত্রে যদি হচ্ছে r ইজ লেস দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে অবাস্তব বৃত্ত বা কাল্পনিক বৃত্ত। তাহলে অবাস্তব বৃত্তটার কেবলমাত্র উৎপত্তি বা আমাদের হচ্ছে এক্সিস্টেন্স আমরা কেবলমাত্র হচ্ছে কল্পনায় করতে পারি, এটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এবং আমাদের যে বাকি দুটি রয়েছে অর্থাৎ বিন্দু বৃত্ত এবং হচ্ছে বাস্তব বৃত্ত, এই দুইটার কিন্তু বাস্তব এক্সিস্টেন্স আমরা পাই। তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার আমরা দেখব যদি কোন একটি বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে সেই বৃত্তটির সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব। যদি আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ছবি এখানে এঁকে নিলাম আমরা। আমাদের সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের 0,0টা হচ্ছে আমাদের মূল বিন্দু, যেটা একই সাথে আমাদের কেন্দ্র নির্দেশ করছে। এবং আমরা ধরে নিচ্ছি আমাদের যে এই সঞ্চার পথটা রয়েছে, সেই সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা ভেরিয়েবল পয়েন্ট হচ্ছে px, y দ্বারা আমরা ডিনোট করছি। এবার আমাদের যে এইটুকু ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, একটু আগে আমরা জানলাম বা তোমরা আগে থেকে অনেকে জেনে থাকবা, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা যদি হচ্ছে একটু ফর্মালিটি মেনটেন করি এখানে, যে আমাদের যে শর্তটা আমরা জানি, আমরা সরলরেখা অধ্যায়ে জেনেছিলাম যখন আমরা লোকাস বা সঞ্চারপথের ম্যাথ আমরা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে আমাদের প্রশ্নে যে কথাটা বলে, সেই কথাটাই কিন্তু হুবহু আমরা সংখ্যার মাধ্যমে, প্রতীকের মাধ্যমে রিপ্রেজেন্ট করার মাধ্যমে একটা সমীকরণ পাই। সেই সমীকরণটাই হয় আমাদের সঞ্চারপথের সমীকরণ। তাহলে আমরা যদি এখানে দেখি, আমাদের কিন্তু এইটার দূরত্ব যেটা r, এই পয়েন্টটা যদি এখানে না থেকে যদি আমি একটু ইন্ডিকেট করি অন্য কোথাও, অর্থাৎ আমাদের যদি এখানে কোনো পয়েন্টটা হতো, সেটারও দূরত্ব কিন্তু আমাদের সেই আরই হবে। এবং যদি এটা এখানে কোনো একটা পয়েন্ট হয়, তারও দূরত্ব কিন্তু আর হবে। অর্থাৎ আমাদের ব্যাসার্ধটা সব জায়গায় হচ্ছে আর। তাহলে মূল বিন্দু থেকে আমাদের যে ভেরিয়েবল পয়েন্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা অলওয়েজ আর ডিস্টেন্স মেনটেন করছে। তাহলে আমরা যদি এটাকে সমীকরণে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমাদের বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে আমি সামনের দিকে আগাচ্ছি। এখানে ও হচ্ছে বৃত্তের পরিধির, মানে ও হচ্ছে কেন্দ্র এবং বৃত্তের পরিধি যেটাকে বলে, সেই পরিধির উপরস্থ কোনো একটা বিন্দু হচ্ছে px, y, এবং আমরা ধরে নিচ্ছি আমাদের যে ওপি ব্যাসার্ধ সেটা হচ্ছে r একক ধরে নিলাম। এবার আমরা যদি হচ্ছে ox রেখার উপরে যদি হচ্ছে আমরা pn লম্ব আঁকি, আমরা এখানে লম্বটা ইন্ডিকেট করে দিই তাহলে ভালো হবে বুঝতে। এটা হচ্ছে আমাদের ox রেখা, এটা হচ্ছে আমাদের ox রেখা। ox রেখার উপরে আমরা pn লম্ব টানবো, এটা হচ্ছে আমাদের সেই pn লম্ব। তাহলে যদি আমরা pn লম্বটা টানি, তাহলে আমরা বলতে পারি আমাদের যে on রেখাটা ছিল, এইটুকু অংশটা ছিল, এইটুকু অংশটা ছিল হচ্ছে আমাদের x, যেটা হচ্ছে আমাদের কিনা x ধরতেছি কেন, কারণ হচ্ছে আমাদের যে p বিন্দুর স্থানাঙ্ক সেটা আমরা x, y ধরে নিচ্ছি। তার মানে আমাদের এইটুকু ডিস্টেন্স অবশ্যই x হবে, এবং এইটুকু ডিস্টেন্স অর্থাৎ এইটুকু ডিস্টেন্স হবে আমাদের y, এবং এইটুকু ডিস্টেন্স হবে আমাদের হচ্ছে x। তাহলে সেক্ষেত্রে আমরা ox ইকুয়াল টু on ইকুয়াল টু x বলতে পারি এবং pn ইকুয়াল টু y বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই ছোট অর্থাৎ p o n এই সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমরা পাচ্ছি on স্কয়ার প্লাস pn স্কয়ার ইকুয়াল টু op স্কয়ার। দেন আমরা যেহেতু আলটিমেটলি হচ্ছে এখানে এইটুকু দূরত্ব আমরা বলতে পারি যে আমাদের যে হচ্ছে ওপি দূরত্বটা একই সাথে হচ্ছে যে কি আমাদের আর স্কয়ার নির্দেশ করে, আবার একই সাথে হচ্ছে যে কি আমাদের ওপিটা হচ্ছে কি দুইটা বিন্দুর দূরত্ব নির্দেশ করে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের দুটি বিন্দুর দূরত্ব, ওপি এর স্কয়ার মানে হচ্ছে দুটি বিন্দুর দূরত্বের স্কয়ার, তাহলে সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, যেটার কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। এখন এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে বৃত্তটি এক্স অক্ষকে ধনাত্মক দিকে, আমাদের এই যে বৃত্তটা এক্স অক্ষকে ধনাত্মক দিকে r,0 বিন্দুতে ছেদ করে এবং ঋণাত্মক দিকে -r,0 বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখানে আলটিমেটলি দেখতে পাচ্ছি আমাদের যে এই পয়েন্টটা সেটা ছিল হচ্ছে আমাদের r,0, আমাদের যে এই পয়েন্টটা সেটা ছিল হচ্ছে আমাদের -r,0। তাহলে আমরা বলতে পারি এই বৃত্তের ব্যাস হবে হচ্ছে 2r। ঠিক আছে, যেটা তোমার হচ্ছে যে সাধারণত ব্যাসার্ধ হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সেই জিনিসটা এখানে আর কি দেখানো হয়েছে। এবং আমরা যদি উপরের দিকে দেখি এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা নির্ণয় করি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 0, -r, এবং এই পয়েন্টটা হচ্ছে গিয়ে
আর কমা 0। তাহলে সেক্ষেত্রে এই ধরনের 4টা পয়েন্ট আমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের এই পয়েন্টগুলো কি হবে, কিন্তু তারপরে এগুলো কেন বলা? আসলে যদি বৃত্তটা যদি 0,0 বিন্দু, তাহলে তোমরা দেখেই বলতে পারতেছো যে আর একক দূরে এদিকে এক্স অক্ষ থেকে দূরে হবে, আর একক দূরে হচ্ছে ওয়াই অক্ষ হবে, মানে ওয়াই অক্ষের দিকে আর একক দূরত্ব যাবো, নেগেটিভ ওয়াই অক্ষের দিকেও আর একক দূরত্বে যাব। কিন্তু ব্যাপারটা তখনই একটু জটিল হয়ে যাবে যখন তোমাকে এরকম অনেকগুলো বৃত্ত একসাথে অনেকগুলো সমীকরণ আকারে দিয়ে দিবে, কিংবা হচ্ছে মানে এগুলো পরবর্তীতে বুঝতে সমস্যা হয়। তার মানে আমরা যেখান থেকে কেন্দ্র সেখান থেকে আর একক দূরে ডান দিকে যাব, সেখান থেকে উপরের দিকে হচ্ছে আমরা আর একক দূরে যাব, তারপরে আমরা ছেদ বিন্দু পাবো আর কি। এবার আমরা আমাদের হচ্ছে এমন কোন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব যার কেন্দ্র নির্দিষ্ট এবং যার ব্যাসার্ধ নির্দিষ্ট। আমাদের আগের থিওরিটা ছিল যদি কেন্দ্রটা মূল বিন্দুতে হয় তখন আমরা কিভাবে নির্ণয় করব, আর এখন হচ্ছে মূল বিন্দুতে না হয় যদি অন্য কোনো বিন্দুতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। লাইক দিস, আমাদের এখানে কেন্দ্রটা কোন একটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর আছে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কেন্দ্রটা সেটা কিন্তু মূল বিন্দুতে আর নেই, আমাদের কেন্দ্রটা সরে গেছে হচ্ছে সি পয়েন্টে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এবং আমাদের এই যে বৃত্তটা, সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমরা আর দেখতে পাচ্ছি। তাহলে এখানে জিনিসটা এখানে বলা আছে যে বৃত্তটির কেন্দ্র সিটার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এইচ কমাকে। তাহলে আমি এখানে একটু ইন্ডিকেট করতে চাই আমাদের যে সি পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, সেই সি পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে গিয়ে সি পয়েন্টের, দুঃখিত, আমাদের যে সি পয়েন্টটা রয়েছে সেই সি পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে গিয়ে এইচ কমা কে। ওকে, এবার আমাদের যে ব্যাসার্ধটা সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এ বা আর একক। এবার হচ্ছে আমাদের পিটা হচ্ছে সেই বিন্দু যেটার হচ্ছে আমাদের সঞ্চার পথের যে বিন্দুটা থাকে সেটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে এবার হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমাদের যে সিপি দূরত্বটা হচ্ছে যে কি আমাদের যেহেতু ব্যাসার্ধ ধরে নিয়েছি সেই ব্যাসার্ধটা অবশ্যই হবে এ। এবং তাহলে আমরা যদি বলি সিপি এর স্কোয়ার কত হবে, সিপি এর স্কোয়ারটা হবে কি হচ্ছে এ স্কোয়ারের সমান হবে। ওকে, এবার আমরা যদি দূরত্বের সূত্র অ্যাপ্লাই করি, আমরা দেখতে পাচ্ছি সি পয়েন্টের স্থানাঙ্ক আমরা জানি, আমাদের পি পয়েন্টের স্থানাঙ্ক আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের যদি দূরত্ব সূত্র অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি যে সিপি ইকুয়াল টু এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার, যেটা এখানে লেখা হয়েছে সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে এত। এখন আমরা যদি বলি যে আমাদের যে সিপি দূরত্বটাকে যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি সিপি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার। এখন তোমরা সবাই জানো যে আমাদের সিপি ইকুয়াল টু ছিল এ স্কোয়ার, সো আমি এটা বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম যে আমাদের যদি বৃত্তটার কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি তোমার দেয়া থাকে তাহলে কিন্তু তোমরা এই সমীকরণ ব্যবহার করে আমাদের বৃত্তের মানে এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমাদের বৃত্তের যে আসল সমীকরণ সেটা তোমরা কিন্তু বের করতে পারবে। তাহলে এখানে এইচ এবং কেটা হচ্ছে ডিরেক্ট কেন্দ্র, অর্থাৎ এখানে এইচ কমা কে যে কেন্দ্রটা দেওয়া থাকবে এটাই আমরা বসিয়ে দেবো কেন্দ্রের জায়গায়, এবং আমাদের যে হচ্ছে ব্যাসার্ধ সেটা আমাদের হচ্ছে ব্যাসার্ধটা বসে যাবে। তাহলে আমাদের এই সমীকরণটাকে বলা হয় একটা বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই সাধারণ সমীকরণ থেকে আমরা পরবর্তীতে অন্য কিছু ডেভেলপ করব, যেটা পরবর্তীতে আমরা দেখতেছি। এবার আমরা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে বৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয় করব। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে বৃত্তের আদর্শ সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের যে বৃত্তটা, সেই বৃত্তটার যে কেন্দ্র, সেই কেন্দ্রটা আমাদের কিন্তু সেই একই বিন্দুতে রয়েছে, অর্থাৎ আমাদের যে এই পয়েন্টটা ছিল, সি পয়েন্টটা ছিল, সেই সি পয়েন্টটাকে হচ্ছে আমরা বলবো এইচ কমা কে পয়েন্ট, পি পয়েন্টটা দেওয়া আছে এবং আমাদের যে এইটুক ব্যাসার্ধ সেটাকে আমরা আর বা এ ধরতেছি। এবার আমরা জানি আমাদের একটু আগে যে বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এখানে কত, এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু চাইলে এখানে সূত্র করতে পারবো, তাহলে আমাদের যেহেতু কিছু কাজ আমাদের এখানে বাকি রয়েছে সে সকল কাজ করে আমরা একটা বৃত্তের আদর্শ সমীকরণ ডেভেলপ করার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি সূত্র বসিয়ে দিই, আমি এই জিনিসগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করি। আমার যদি হচ্ছে যে এখানে তাহলে আমরা যদি সূত্র করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে আমরা একসাথে আনলাম, এবং তারপরে হচ্ছে আমাদের যে 2hx এটাকে আমরা এখানে লিখলাম, 2ky কে একসাথে লিখলাম, তারপর হচ্ছে কনস্ট্যান্টগুলোকে আলাদা লিখলাম। তারপরে আমাদের যে মানে সবগুলো টার্মকে আমরা পজিটিভ সাইনের মাধ্যমে আনার জন্য আমাদের এইচটাকে ব্র্যাকেটের ভিতরে নেগেটিভ চিহ্ন দিয়ে লিখলাম এবং কেটাকেও ব্র্যাকেটের ভিতরে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে আমরা এবার যদি এই মাইনাস এইচ কে যদি আমরা জি ধরি এবং মাইনাস কে কে যদি আমি এফ ধরি এবং এই পুরো কনস্ট্যান্টটাকে যদি একটা লম্বা কনস্ট্যান্টটাকে যদি আমি ছোট একটা কনস্ট্যান্ট সি দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা একটা সমীকরণ পাচ্ছি। সেই সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এবং এটাই হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ। এখানে মনে রাখা প্রয়োজন যে আমাদের যেহেতু আমরা জানি
মাইনাস এইচ ইকুয়াল টু জি, তাহলে আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি, এবং মাইনাস কে ইকুয়াল টু যেহেতু এফ, তাহলে আমরা বলতে পারি কে ইকুয়াল টু মাইনাস এফ। তাহলে এবং আমরা এখান থেকে যেহেতু জানি যে আমাদের হচ্ছে এইটুক পুরো পোর্শনটা ছিল হচ্ছে সি, এবং এখানে যে এ স্কোয়ার, এই এ স্কোয়ারটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওখান থেকে আমরা আর এর ফর্মুলা ডেভেলপ করতে পারি যে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বৃত্তের সমীকরণ যদি এটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে বৃত্তটার আমাদের এখানে যে জি এর মান থাকবে, সেই জি এর মানটাকে আমরা এখানে পজিটিভ লিখে নিব। যদি আমাদের এখানে পজিটিভ মানে আমাদের যদি বাইরে পজিটিভ লিখে নিই আমরা, তাহলে সেক্ষেত্রে জি এর মানটা নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে। তাহলে জি এর মানটা যেটাই আসুক না কেন, সেটার নেগেটিভটা আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্র বলে দাবি করব। আবার যদি হচ্ছে এফ এর যে মানটা এখানে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, আমরা ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা হচ্ছে মানে যে আমাদের যে হচ্ছে যে এখানে যে এফ এর যে মানটা, সেই মানটার নেগেটিভটা হবে হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। তাহলে তোমাকে যদি বলা হয় যে বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0, এই বৃত্তের কেন্দ্র কোনটা হবে? তাহলে তোমাকে কিন্তু আদর্শ ফরম্যাট অনুসারে আগে একটা 2 দিতে হবে, তারপরে কিন্তু একটা 1 দিতে হবে, তারপরে x দিতে হবে। তাহলে 2gx, এবং যদি এই 2y কে আমরা লিখি তাহলে কি হবে 2 ইন্টু 1 ইন্টু y, তাহলে 2fy। তাহলে আমরা যেটা বলছিলাম যে জি এর মানটা আমরা যাই পাই না কেন, জি এর মানটা প্লাস পাই মাইনাস পাই, এটার যে নেগেটিভ বা অর্থাৎ উল্টা সাইনটা হবে হচ্ছে কি আমাদের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। তাহলে যেহেতু এখানে আমাদের ওয়ানটা কি ওয়ান অলরেডি পজিটিভ অবস্থায় আছে, আমাদের এখানে যে কেন্দ্রটা সেটার এক্স এর স্থানাঙ্ক হবে হচ্ছে -1, এবং এখানে যেহেতু আমাদের যে এফটা সেটা যেহেতু পজিটিভ অবস্থায় আছে, তার মানে আমাদের এটার উল্টা সাইন দিলে আমরা -1 পাচ্ছি। তাহলে আমাদের যে এই যে বৃত্তটা আমরা দেখলাম, এই বৃত্তটার কেন্দ্র হবে গিয়ে হচ্ছে -1, -1। অথবা তোমরা যদি এত ঝামেলায় না যেতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফরম্যাটে প্রকাশ করে নিবে, নেওয়ার পরে বলে দিবে -g এবং -f হচ্ছে আমাদের বৃত্তের হচ্ছে অর্থাৎ কেন্দ্র। এখন আমরা যদি হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে আমাদের এইটুক এবং এইটুক পোর্শনের ভিতরে আমাদের কেন্দ্র লুকায়িত আছে। তাহলে আমরা -8x কে যদি হচ্ছে আমরা 2gx এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা এখান থেকে g এর মান পাচ্ছি গিয়ে আমরা g এর মান পাচ্ছি এখান থেকে হচ্ছে 4, -4, জি এর মান পাচ্ছি হচ্ছে -4। তাহলে আমরা যেহেতু জানি জি এর মান -4 পাইলাম, আমরা রেখে দিলাম। এবার আমি যদি 6y কে যদি হচ্ছে আমি 2fy এর সাথে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে থেকে f এর মান পাচ্ছি হচ্ছে 3। এবার আমি বলেছিলাম আমাদের কেন্দ্রটা হবে হচ্ছে জি এর এবং এফ এর মান আমি যেটা পাইলাম সেটা নেগেটিভটা অর্থাৎ উল্টাটা। এখানে দেখো এখানে -4 পাচ্ছি, তো -4 এর নেগেটিভ হচ্ছে +4, এবং এখানে +3 পাচ্ছি, +3 এর নেগেটিভ হচ্ছে -3। তাহলে আমাদের কেন্দ্রটা হবে কি হচ্ছে 4, -3। তার মানে তোমার এখানে যে সাইনটা দেওয়া থাকবে তার উল্টাটা হবে হচ্ছে কেন্দ্রের সাইন, এখানে যে সাইনটা দেওয়া থাকবে সেটা উল্টাটা হবে হচ্ছে কেন্দ্রের সাইন। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে আমাদের বৃত্তের এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যে পার্টটা, এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যে পার্টটা, সেই পার্টটার সহগ কিন্তু সমান থাকবে। হয় এখানে 1 থাকবে, এখানে 1, আদারওয়াইজ যদি এখানে 2 থাকে এখানেও 2 থাকবে, এখানে যদি 3 থাকে তাহলে এখানেও 3 থাকতে বাধ্য। তাহলে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগটা সেটা সমান হতে হবে। তাহলে আমরা কি জানলাম? আমাদের যে আদর্শ সমীকরণ, আমি এগুলো সবগুলো মুছে দিই। আমাদের যে আদর্শ সমীকরণটা, সেই আদর্শ সমীকরণে আমরা দেখতে পাচ্ছি আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করি কোনো সমীকরণকে, তাহলে আমরা জি এর যে মানটা পাবো এবং এফ এর যে মানটা পাবো, তার নেগেটিভটা অর্থাৎ তার ইনভার্সটা হবে কি হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। অর্থাৎ যদি আমরা পজিটিভটা পাই হবে আমাদের নেগেটিভটা কেন্দ্র, যদি আমরা এফ এর মানটা পজিটিভ পাই তাহলে আমাদের নেগেটিভটা হবে কেন্দ্র। এবং আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি √ অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে কিন্তু হচ্ছে আমরা এভাবে করে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আমরা যে কোনো কিছুর কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি একটা বৃত্তের চাইলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী দিন আমাদের যে বৃত্তের আদর্শ সমীকরণ আছে সেটা আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো সেই সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।